জঙ্গি ও সন্ত্রাসবাদে মদতদাতাদের প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। ২১ আগস্ট গ্রেনেড হামলার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা। সিসিটিভির ফুটেজ দেখে লেখক ব্লগার অভিজিৎ হত্যায় জড়িত সন্দেহে আরো ৫ জনকে শনাক্ত করেছে পুলিশ। গ্রেফতারে নগরবাসীর সহায়তা চাইল ডিএমপি। রাজধানীর বসুন্ধরার সিটি শপিং মলের আগুন প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন। ঘূর্ণিঝড়ে ফরিদপুরের জোবায়দা করিম জুট মিলের ভবন ধসে ৬ শ্রমিক নিহত, আহত অর্ধশতাধিক। এবং কোরবানির ঈদে রেলের আগাম টিকিট বিক্রি শুরু ২৯ আগস্ট, চলবে ২রা সেপ্টেম্বর পর্যন্ত। ৫ সেপ্টেম্বর থেকে ফিরতি টিকিট বিক্রি। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদে যারা মদত দেয়, গ্রেনেড হামলার মতো ন্যাক্কারজনক ঘটনার জন্ম দেয়, তাদের হাতে কখনো দেশের মানুষের মঙ্গল হতে পারে না। তাদের প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ার পর একথা বলেন শেখ হাসিনা। ২০০৪ সালের ২১শে আগস্ট দেশে ঘটেছিল ভয়াবহ ও বিভীষিকাময় এক রক্তাক্ত রাজনৈতিক হত্যাকাণ্ড। ওই দিন আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা করা হয় জাতির জনকের উত্তরাধিকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। নৃশংস ওই হামলায় প্রাণ হারানো ২৪ জন নেতাকর্মীর স্মরণে রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের প্রতি। মোনাজাত করা হয় তাদের আত্মার শান্তি কামনায়। এরপর ভয়াল সেই ঘটনায় প্রাণ দেওয়া নেতাকর্মীদের স্মরণে সেখানে বক্তব্য রাখেন দলীয় প্রধান শেখ হাসিনা। বলেন, যারা প্রকাশ্য দিবালোকে মানুষকে গ্রেনেড ছুঁড়ে মারতে পারে, তাদের হাতে কারো মঙ্গল হতে পারে না। যারা জঙ্গিবাদ সন্ত্রাসের লালন পালন করে, যারা মানুষ হত্যা করে, যারা গ্রেনেড মেরে মানুষ খুন করে, তাদের স্থান যেন বাংলার মাটিতে না হয়, সেটাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে। কারণ এরা কখনো মানুষের কল্যাণ করতে পারে না অমঙ্গল ছাড়া, কারণ তারা তো স্বাধীনতাই বিশ্বাস করেনি। শেখ হাসিনা বলেন, পুরো বাংলাদেশ যখন উন্নয়নের পথে হাঁটছে, তখনও কিছু বিদেশি শক্তি নানা রকম ইন্ধন যোগাচ্ছে। সব দিক থেকে বাংলাদেশ যখন সুস্থভাবে চলছে, তখনও দেখা যাচ্ছে যে দেশের ভিতরে কিছু আর ওই কিছু বিদেশি শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, যারা বারবার নানা ধরনের চক্রান্ত করেছে, নানা ধরনের চক্রান্ত এখনো চলছে। নইলে এই জঙ্গিবাদ সন্ত্রাস দূর করবার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি, আর সেখানেই এদেরকে মদত দিয়ে তাদের দিয়ে নানা ধরনের ঘটনাও ঘটানো হয়েছে। দেশের মাটিতে পা রাখার পরপরই বারবার আক্রান্ত বঙ্গবন্ধু কন্যা বলেন, যত বাধাই আসুক উন্নয়ন থামবে না বাংলাদেশের। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, কিন্তু মরার আগে মরতে আমি রাজি না। কাজে যত বাধা বিপত্তি জয় আসুক না কেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। একযুগেও শেষ হয়নি বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার কাজ। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার চললেও ২২৪ জনের সাক্ষ্য গ্রহণে কেটে গেছে ১২টি বছর। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, ৩ বার তদন্ত হওয়ায় এবং আসামিরা অন্য মামলায় জড়িত থাকা সহ নানা কারণে বিলম্বিত হয়েছে বিচার কাজ। এ বছরের সব আইনি প্রক্রিয়া শেষ হবে বলেও জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আফজাল হোসেনের রিপোর্ট। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে নৃশংস গ্রেনেড হামলায় নিহত হন আওয়ামী লীগ নেত্রী ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ ২৪ জন। আহত হন ৩ শতাধিক নেতাকর্মী। আহতদের অনেকেই এখনো শরীরে বৃদ্ধ স্প্রিন্টার নিয়ে যন্ত্রণাকাতর জীবন কাটাচ্ছেন। তাদের দাবি, দ্রুত বিচার শেষ করার। আমি দাঁড়ায় দেখছি আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, নিচে সমস্ত স্যান্ডেলগুলো, আর মনে হচ্ছিল যেন বেশ পড়ে আছে কিছু লোক, মনে হচ্ছিল যেন লাশ। জ্বর থাকে, গরমে সহ্য হয় না,
আর চুলকায় এবং ভিতরটা যেখানে স্প্লিনটা থাকে মাংসের ভিতরে কামড়ায়। বর্বর এই হত্যাকাণ্ডে যারা ছিল তাদের এই বিচারটা আমরা দেখব, তাদের শাস্তিটা আমরা দেখব। তবে এক যুগ পরেও বিচার আটকে আছে সাক্ষ্য গ্রহণে। বিএনপি জামাত জোট সরকারের আমলে জজমিয়া নাটক, তত্ত্বাবধায়ক সরকারের সময়কার হওয়া তদন্তে পরিকল্পনাকারীদের আড়াল করা সহ নানা কারণে বিলম্বিত হয়েছে এ মামলার বিচার কাজ। সবশেষ 2012 সালের অধিকতর তদন্তে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ আরো 30 জনকে অন্তর্ভুক্ত করে মোট 52 জনের বিচার শুরু হয়। বিচার শুরুর 12 বছরে এসে সবেমাত্র সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে পৌঁছেছে। এই বছরের মধ্যেই এই মামলার রায় এবং নিষ্পত্তি হবে। সাক্ষ্য প্রদান এবং জেরা থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে, আমরা আশা করি সর্বোচ্চ শাস্তি ন্যায় বিচারের স্বার্থে। আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, রাজনৈতিক কারণে পলাতক তারেক রহমানকে এ মামলায় জড়ানো হয়েছে। মুফতি হান্নান 164 করিয়ে দুইটা জায়গার কথা বললেন, হাওয়া ভবন এবং আব্দুল সালমান পিন্টু বাসা ধানমন্ডি। এই যে দুইটা ঘটনার কথা বললেন, ওইখানে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এই ষড়যন্ত্রের কোনো সাক্ষী নেই। বারবার আসামি পক্ষের উচ্চ আদালতে আবেদন এবং 52 আসামির অনেকেই অন্য মামলায় অভিযুক্ত হওয়ায় গ্রেনেড হামলা মামলার বিচার বিলম্বিত হচ্ছে বলেও জানায় রাষ্ট্রপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সিসিটিভির ফুটেজ দেখে লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আরো 5 জনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে তাদের গ্রেফতার করতে পারলে অভিজিৎ হত্যার রহস্যের জট খুলবে। এ ব্যাপারে নগরবাসী সহায়তা চেয়েছে পুলিশ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 2015 সালের 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় লেখক ব্লগার অভিজিৎ রায়কে। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। ঘটনার পর থেকেই এই হত্যাকাণ্ডের জন্য আনসারুল্লাহ বাংলা টিমকে দায়ী করছে পুলিশ। ঘটনার দিনের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত 8টার দিকে বইমেলার বাংলা একাডেমি চত্বর থেকে বের হয়ে আসছেন অভিজিৎ ও তার স্ত্রী। পেছন থেকে তাদের অনুসরণ করছে দুজন যুবক। এর কিছুক্ষণ পর অভিজিৎ ও বন্যা টিএসসির দিকে এগোতে থাকেন, আর তাদের ঠিক পেছনে একজন এবং রাস্তার অপর পাশ থেকে আরো দুজন তাদের অনুসরণ করেন। এছাড়া রাত 7:10 আরেক যুবক অনুসরণ করেন তাদের। আমরা 6 জনকেই মূলত শনাক্ত করেছিলাম এবং 6 জনের মধ্যে ইতিমধ্যেই একজন এনকাউন্টারে মৃত্যুবরণ করেছে। তবে আমরা এখন পর্যন্ত আর 5 জনকে আমাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং সম্মানিত নগরবাসীর কাছে যদি এই বিষয়ে কোনো তথ্য থাকে অবশ্যই ঢাকা মেট্রোপলিটন পুলিশের, আপনারা জানেন আমাদের ফেসবুক রয়েছে, সেখানে ইনবক্সে দিতে পারেন। আমাদের হ্যালো সিটি অ্যাপস রয়েছে অথবা ফোন নাম্বার রয়েছে, যে কোনো জায়গায় আমাদের গ্রেপ্তারের ক্ষেত্রে তথ্য দিয়ে সহায়তা করবেন। এছাড়া 26 ফেব্রুয়ারি বিকেল 4টায় সাইকেলে করে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে প্রবেশ করেন একজন। এ সময় প্রধান ফটকের পাশে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার সঙ্গে যোগ দেয় আরো 4-5 জন যুবক। এদের একজনের পিঠে ছিল কালো রঙের ব্যাগ। পরে 4:15 একই সাইকেলে করে বের হয়ে আসেন অন্য এক ব্যক্তি। এই ব্যক্তিবর্গ বা যাদেরকে আমরা সন্দেহভাবে ওখানে চলাফেরা করতে দেখেছি, তাদের মুভমেন্টও আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন রকমের সন্দেহ রয়েছে। তাদেরকেই আমরা এখানে এই ঘটনার সঙ্গে প্রধান সন্দেহভাজন হিসেবে আমরা মনে করছি। পুলিশ বলছে নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে তারা নিশ্চিত হয়েছেন কয়েকদিন পরিকল্পনার পর 26 ফেব্রুয়ারি অভিজিৎ হত্যা মিশন সফল করতে সক্ষম হয় অপরাধীরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীর সময় আরো থাকছে। পলিটেকনিক ছাত্রী আফসানা আত্মহত্যা করেছেন, জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক। প্রত্যাখ্যান পরিবারের। প্রায় 10 ঘন্টার চেষ্টার পর রোববার রাতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের আগুন নিয়ন্ত্রণে আসে। 29টি ইউনিটের চেষ্টায় রাত 9:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। এদিকে ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করে চরম হতাশা ব্যক্ত করেছেন দোকান মালিকরা। রোববার সকাল 11:15টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের 6 তলার একটি দোকানে হঠাৎ ধোঁয়া দেখতে পায় সাধারণ মানুষ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ভবনে। অগ্নিকাণ্ডে চোখের সামনে নিজের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাচ্ছে এমন দৃশ্যে কান্নায় ভেঙে পড়েন অনেকে। এই দোকান গেলে সব আরম্ভ কিছু থাকবো না, আমাকে যেভাবে ধোঁয়া উঠতেছে আমার মনে হইতেছে আমার দোকান পুরো তছনছ হয়ে যাচ্ছে। লোক সবাই বাইরে এসে পড়ছে, শুধু ওই সিকিউরিটি ছিল আর কি। শপিং মলটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন ছিল অনেকের। আগুন লাগে বারে, এটা হয়তো কোনো না কোনো গাফলতির জন্য লাগে, সেটা হয়তো এটা দেখা উচিত যে আসলে কি জন্য লাগে। ব্যবসায়ীদের তো মনে করেন শেষ,
এখন শুধু ব্যবসায়ীরা না, এখানে 20,000 কর্মচারী আছে। 20,000 কর্মচারীর ভাগ্যে কি হবে? আগুন ছড়িয়ে পড়ার আগেই অনেকে বাইরে বেরিয়ে আসতে পারলেও ভেতরে আটকা পড়েন অনেকে, যদিও নিরাপদে তাদের উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকর্মীরা। ইলেকট্রিক্যাল ফেজ আউট করে আমরা আলাদা একটা সিঁড়ির মাধ্যমে গ্লাস ভেঙে ইনশাল্লাহ 11 জনকে আমরা একটু আগে ইভাকুয়েট করেছি এবং প্রত্যেকেই সুস্থ আছে। এদিকে রাত 9টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে দাবি করে সাংবাদিকদের ব্রিফিং করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। অনেক চেষ্টা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আগুনের সূত্রপাত এগুলো তদন্ত সাপেক্ষে বলতে হবে, কারণ এখানে বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল ফল্ট হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে, বাট আমরা তদন্ত সাপেক্ষে এটা বলতে পারবো। তবে তার এ ঘোষণার আধা ঘন্টা পর ভবনের পেছনের অংশে আবারও আগুন জ্বলতে দেখা যায়। এদিকে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থার যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, বারবার কেন বসুন্ধরা সিটিতে আগুন লাগছে তা খতিয়ে দেখা হবে। ওনাদের ইন্টারনাল যে সিস্টেম কিছু কাজ করেছে, তার সঙ্গে ফায়ার ব্রিগেড ইমিডিয়েটলি টেক ওভার করেছে। ওনাদের রিপোর্ট মতো কেউ এখনো মারা যাননি। আপনাদের এখানে কেন বারবার আগুন লাগে? তো এটার জন্য আরো সময় আছে জানতে যে এখানে কেন 3বার বোধহয় নিয়ে আগুন লাগবে। এর আগে 2009 সালে বসুন্ধরা সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7 জনের প্রাণহানি ঘটলেও একই ভবনে 2012 সালে সংঘটিত আগুন অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরের বাখুন্ডায় ঘূর্ণিঝড়ে জোবায়দা করিম জুট মিলের ভবন ধসে নিহত হয়েছেন 6 শ্রমিক, আহত হয়েছেন শতাধিক। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনায় নিহতদের প্রত্যেককে 20,000 টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। ফরিদপুর প্রতিনিধি সুমন ইসলাম ও রিপোর্টার তরিকুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফায়ার সার্ভিস জানায়, ভোর থেকে মুষলধারে বৃষ্টি হলেও দুপুরে দমকা হাওয়া ও ঘূর্ণিঝড় লন্ডভন্ড করে দিয়েছে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডায় অবস্থিত জোবায়রা করিম জুট মিল। এতে মুহূর্তে উড়ে যায় ভবনের সব টিন, ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি। এ সময় দেয়ালের নিচে চাপা পড়েন সকালে কাজে যোগ দেয়া শ্রমিকেরা। তাড়াহুড়ো করে অনেকে বাইরে বেরিয়ে এলেও ঘটনাস্থলেই 3 জন মারা যান। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আনুমানিক বেলা 12টা থেকে 12:05 ভিতরে সমস্ত দুনিয়া মনে হয় অন্ধকার হয়ে আসছে এবং কিছুক্ষণের মধ্যেই এমন বেগে ঝড় আসছে, ফ্যাক্টরির চালের টিনগুলো বাতাসে উঠতেছে। আমরা সিটকে ভিতরে চলে গেলাম। কিছুক্ষণের ভিতরেই দেখি যে যার যার মতো শ্রমিকগুলো বের হয়ে যাচ্ছে। 30-35 সেকেন্ড হয়তো স্থায়িত্বকাল ছিল, একেবারে সব ঘুরে ফেলছে একদম। আমরা এখন সবাই চেষ্টা করছি মিলের শ্রমিক এবং যত কর্মকর্তা আছে কিভাবে সেভ করা যায় এবং দ্রুত সম্ভব এই পরিস্থিতিটাকে স্বাভাবিক করার ব্যবস্থা করা যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নেওয়ার পর সেখানে আরো 3 জনের মৃত্যু হয়। বাতাস ঢুকে গেছে ভিতরে, তখন আমরা মেশিন থেকে নাইমে দৌড় দিচ্ছি। দৌড় দিলে ধুমায় আর অন্ধকারে কিছু দেখতে পারিনি। আমি এই পাশ থেকে দেখি টিন ছুটে গেছে, ও পাশ থেকে টিন ছুটে গেছে। মনে দিন না রাতে পারি রোলের ভিতরে মেশিন ভিতরে দাঁড়ালাম, তারপর ওই কাজ পড়িয়ে কেটে গেল। ম্যাক্সিমাম পেশেন্টই মাইনর ইনজুরি নিয়ে আসছে। সব আপনার সাথে সাথে আমাদের যে ফ্রি মেডিকেল ওষুধ ইকুইপমেন্ট ছিল ওইগুলো দিয়েই আমরা ম্যানেজ করে ফেলছি। আর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়লে প্রায় 1 ঘন্টা বন্ধ থাকার পর ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সময় সংবাদ, ফরিদপুর। 20 দলীয় জোটের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতরাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সভাপতি সহ জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে জোটের করণীয় নিয়ে আলোচনা করা হয়। 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনাকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন। জঙ্গিবাদ নির্মূলের নামে সরকার বিরোধী মত দমনে ব্যস্ত রয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জঙ্গিবাদ নির্মূল করাটা আমাদের এখন দায়িত্ব, জাতীয় দায়িত্ব, এবং এর জন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কিন্তু সরকার কি করছে? সরকার এই জঙ্গিবাদ কথা বলে তারা আজকে বিরোধী দলকে নির্মূল করবার কাজে নেমে গেছে। 21শে আগস্টে একটা বর্বরতম হত্যাকাণ্ড ঘটেছিল এবং
একটি রাজনৈতিক দলের 22 জন নেতাকর্মী সেদিন নিহত হয়েছিলেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা কলঙ্কময় ঘটনা ঘটেছিল। আমি আজকের এই দিনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারী জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে আটক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিয়াসউদ্দিন আহসান সহ সন্দেহভাজন 3 জনকে জামিন দিয়েছেন আদালত। রোববার বিকেলে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সাব্বির ইয়াসির আহমেদ চৌধুরী আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে তা মঞ্জুর করেন। এর আগে আসামি পক্ষের আইনজীবী আসামিদের জামিন চেয়ে আদালতে আবেদন করেন। গুলশানে জঙ্গি হামলাকারীদের বাসা ভাড়া দেওয়ার অভিযোগে গত 16 জুলাই গিয়াসউদ্দিন আহসান সহ 3 জনকে 54 ধারায় আটক করে পুলিশ। যশোরে পুলিশের কাছে ফখরুল আলম তুষার নামে হিজবুত তাহরীরের এক সদস্য আত্মসমর্পণ করেছেন। তুষার সংগঠনের প্রাথমিক সদস্য। গতকাল জেলা পুলিশ সুপারের কাছে সে আত্মসমর্পণ করে। রোববার বেলা 12:30টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের ডিআইজি FM মনির উজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, তুষারের আত্মসমর্পণকে মানবিক দৃষ্টিতে দেখা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তুষার জানান, হিজবুত তাহরীর দেশে প্রচলিত আইনের শাসন মানে না, আর তাই নিজের ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করেন তিনি। গত 11 আগস্ট যশোরে হিজবুত তাহরীর যে 3 সদস্য পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তাদের মধ্যে তুষারের মামাতো ভাই রায়হানও ছিল। প্রবাসী সময় আরও থাকছে। নিয়ম বহির্ভূতভাবে 1.5 শতাধিক শিক্ষার্থী ভর্তি করায় 10টি বেসরকারি মেডিকেল কলেজকে 1 কোটি টাকা করে জরিমানা। 10 দিনের মধ্যে পরিশোধের নির্দেশ আপিল বিভাগের। রাজধানীর মিরপুরের সাইক পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী ও রাজনৈতিক কর্মী আফসানা ফেরদৌস আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক AKM শফিউজ্জামান। তবে আফসানার পরিবার এ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে পুনর্ময়নাতদন্তের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন ও প্রগতিশীল ছাত্রজোট। মিরপুরের সাইক পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী আফসানা ফেরদৌসের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করে তদন্তকারী চিকিৎসক জানান, আফসানা আত্মহত্যা করেছে। এছাড়া ভিসেরা পরীক্ষার জন্য বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। গলায় যেটা ফাঁসির দাগ বা লিগেসার মার্ক ছাড়া তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরুথাল এবং চালান বিশুদ্ধভাবে পর্যালোচনা করার পর আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে আফসানার মামা দাবি করেছেন, আফসানাকে হত্যা করা হয়েছে। হাসপাতালে আফসানার লাশ ফেলে রেখে যাওয়ায় হাবিবুর রহমান রবিন নামে একজনকে দায়ী করেছেন হত্যার জন্য। আমার ভাগিনীকে হত্যা করেছে রবিন। ভালোবাসার মাঝে তো অনেক ধরনের কুন্দল হয়, হয়তো বা কোনো ওদের হয়েছে, কিন্তু কেন করছে এটা আমরাও ঠিক এখনো বুঝে উঠতে পারতেছি না। পুলিশও এটা আমাকে বলছে যে ওরা তদন্ত করতেছে, ওরা রবিনকে ধরার জন্য চেষ্টা করতেছে। এদিকে আফসানার শোকাহত পরিবার বলছে, ময়নাতদন্তের রিপোর্ট সঠিক হয়নি। এই রিপোর্টটা একটা সাজানো রিপোর্ট, ওরা টাকা এবং পাওয়ার দিয়ে এই রিপোর্টটাকে চেঞ্জ করেছে। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়ন আফসানার পুনরায় ময়নাতদন্তের দাবি করেছে। পুনরায় ময়নাতদন্ত রিপোর্ট দাবি করছি। অবিলম্বে রবিন সহ যাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয় অভিমুখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পদযাত্রা করবে। এদিকে আফসানার মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঠাকুরগাঁয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ উপলক্ষে 29 আগস্ট থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। রোববার রেল ভবনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে রেলমন্ত্রী মুজিবুল হক এ তথ্য জানান। 29 আগস্ট টিকিট বিক্রির প্রথম দিন দেয়া হবে 7 সেপ্টেম্বরের টিকিট। পর্যায়ক্রমে 30 আগস্ট 8 সেপ্টেম্বরের, 31 আগস্ট 9 সেপ্টেম্বরের, 1 সেপ্টেম্বর 10 সেপ্টেম্বরের এবং 2 সেপ্টেম্বর দেয়া হবে 11 সেপ্টেম্বরের টিকিট। একইভাবে ঈদের পর ফিরতি আগাম টিকিট বিক্রি শুরু হবে 5 সেপ্টেম্বর। 9 সেপ্টেম্বর পর্যন্ত যথাক্রমে 14 থেকে 18 সেপ্টেম্বরের টিকিট বিক্রি চলবে। আগামী 12 সেপ্টেম্বর ঈদুল আজহা ধরে আগাম টিকিট বিক্রির এই সময় নির্ধারণ করেছে রেলপথ মন্ত্রণালয়।
বাতিল হওয়া ফ্লাইটের কারণে পরবর্তীতে হজ যাত্রী পরিবর্তনে যেন কোনো সমস্যা না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হজ ক্যাম্প পরিচালক ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল। রোববার দুপুরে রাজধানীর উত্তরায় আশকোনা হজ ক্যাম্পে সাংবাদিকদের একথা জানান তিনি। পরিচালক জানান, যাত্রী চাপ সামলাতে হজ ফ্লাইট বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে। ভিসা নিয়ে আমাদের দিক থেকে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করলাম যে আমরা কিন্তু প্রস্তুত। আর এই যে পরিবহনের যে বিষয়টা, যেটা আমাদের সমন্বয়ের ক্ষেত্রে যতটুকু বিমান সূত্রে আমরা জেনেছি যে ওনারা 319 জনের পরিবর্তে 419-এর ফ্লাইট দেবেন এবং 8টা কি 10টা ফ্লাইট অতিরিক্ত নেওয়ার জন্য ওনারা মনে হয় স্লট সৌদি আরবে চেয়ে এখন থেকেই যোগাযোগ করছেন। এই বিষয়গুলি সমন্বয় সূত্রে বিমান সূত্রে আমি জেনেছি। হজ এজেন্সিস অফ বাংলাদেশ হাবের দুর্নীতির কারণে হজ যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে হাব সমন্বয় পরিষদ ও হজ ও ওমরাহ এজেন্সি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলাদা সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে প্রায় 40,000 অপেক্ষমান হজ যাত্রী অবিলম্বে হজ যাত্রা নিশ্চিতের দাবি জানান তারা। অদৃশ্য কারণে আমাদের হাবের নেতৃবৃন্দ মন্ত্রণালয়ের অবহেলার কারণে এখনো পর্যন্ত কোটা আসিতেছে। আমাদের সময় খুব কম। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সকলেই এহরামের কাপড় এজেন্সি মালিক হজ যাত্রীদেরকে নিয়ে আগামী মঙ্গলবার সকাল 10টার সময় প্রেস ক্লাবের সামনে অবস্থান করবেন। হাবের বর্তমান দুর্নীতিবাজ কমিটি ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করে প্রশাসকের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় ধর্মমন্ত্রী ও মাননীয় ধর্ম সচিবের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকার ঘোষিত পে স্কেল বাস্তবায়নের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে টেলিটকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। রোববার সকালে রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান টেলিটকের প্রধান কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় দেশের সব জেলা থেকে টেলিটকের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত হন। বারবার আশ্বাস দেবার পরও সরকার পে স্কেল বাস্তবায়ন না করায় হতাশ তারা। শিগগিরই পে স্কেল বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির পাশাপাশি টেলিটকের নেটওয়ার্ক সিস্টেম বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিক্ষুব্ধ কর্মকর্তারা। 31টি স্কুলের অংশগ্রহণে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে সায়েন্স কার্নিভাল 2016 এর সমাপনী অনুষ্ঠান। রোববার বিকেলে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান। এছাড়া আমন্ত্রিত অতিথিরা এ কার্নিভালের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। 931 জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেন। পরে বিভিন্ন পর্যায়ে 16টি স্কুলকে পুরস্কৃত করা হয়। রাজধানীতে এবার সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাট বসার সম্ভাবনা রয়েছে 21টি স্থানে। গাবতলীর একটি স্থায়ী হাট ছাড়াও ঢাকা দক্ষিণে 12টি ও উত্তরে 8টি অস্থায়ী হাট বসবে। বিগত বছরের চেয়ে কম মূল্যে ইজারা দেয়া হবে না জানিয়ে কর্তৃপক্ষ বলেছেন, কয়েকটি হাটে কাঙ্ক্ষিত দর না পাওয়ায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। জনস্বার্থ বিবেচনা করে রাজনৈতিক প্রভাবে ইজারা না দেওয়ার পরামর্শ পরিবেশবিদদের। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় গাবতলী পশুর হাটে বেচাকেনা চলে সারা বছরই, কিন্তু কুরবানির সময় চাহিদা বাড়ায় আরো কিছু জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর অনুমতি দেয় নগর কর্তৃপক্ষ। বিগত সময়ে জনদুর্ভোগ সৃষ্টি করে এমন জায়গাতেও হাট বসেছে, অথবা নির্দিষ্ট সীমা ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে হাটের গণ্ডি। পরিবেশবিদরা বলছেন, ইজারা দেওয়ার সময় পরিবেশ ও জনদুর্ভোগের কথা বিবেচনায় আনা প্রয়োজন। রাজনৈতিক বিবেচনায় কোনো হাট না দেওয়া এবং এমনভাবে হাট দেওয়া যেখানে যেটা প্রয়োজন সেইভাবে দেওয়া, তার নিরিখে যেন আমরা সাধারণ জনগণ সে হাট থেকে কোরবানির পশু ক্রয় স্বাচ্ছন্দ্য করতে পারি। একই সঙ্গে যে গোবর এবং যে গোখাদ্য অবশিষ্টাংশ থাকবে সেগুলো যেন পরিবেশ সম্মতভাবে অপসারণ করা হয়। ঢাকা দক্ষিণে 12টি হাটের প্রস্তাব থাকলেও কয়েকটি স্থান নিয়ে আইনি জটিলতা ও কাঙ্ক্ষিত দর না ওঠায় মোট সংখ্যা এখনো নির্ধারিত হয়নি। তবে এবার সীমানার বাইরে হাট বসতে না দেওয়ার ব্যাপারে কঠোর অবস্থানের দাবি কর্তৃপক্ষের। লোকেশন ম্যাপ এবং কত স্কোয়ার ফিট বা মিটারের মধ্যে হবে তার একটি
সংখ্যা আমরা স্থির করব। আমরা স্ট্রংলি বলে দেব যে এর বাইরে কোনোভাবেই হাট বৃদ্ধি করা যাবে না, যাতে করে জনগণের দুর্ভোগ না হয়। ঢাকা উত্তরে প্রস্তাব রয়েছে 8টি অস্থায়ী হাটের। পূর্বাচলের পুলিশ হাউজিংয়ের খালি জায়গা, উত্তরা, খিলক্ষেত, বনরূপা, মিরপুর 6 নম্বর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা ও নতুন হাট হিসেবে এসেছে ভাসানটেকের বেনারসি পল্লী মাঠ। বাদ দেওয়া হয়েছে পুরনো একটি হাট। স্থানীয় কিছু নাগরিকদের অসুবিধা হবে এই মর্মে একটি আপত্তি আসার কারণে বসিলা হাটটিকে আপাতত স্থগিত রাখা হয়েছে। ইতোপূর্বে ঢাকা জেলা প্রশাসনের আওতায় থাকলেও এবার আফতাবনগর, আশিয়ান সিটি হাউজিং ও ভাটারা সাইদনগর পশুরহাটের ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। নিয়ম বহির্ভূতভাবে 153 শিক্ষার্থীকে ভর্তি করায় 10টি বেসরকারি মেডিকেল কলেজকে 1 কোটি টাকা করে জরিমানা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে এই টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস.কে. সিনহা নেতৃত্বে রোববার দুপুরে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেন। জরিমানার অর্ধেক টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় আর অর্ধেক কিডনি ও লিভার ফাউন্ডেশনকে দিতে বলা হয়েছে। একই সঙ্গে 153 শিক্ষার্থীকে মানবিক বিবেচনায় রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। মেডিকেল কলেজগুলোর মধ্যে সমরিতা, সিটি মেডিকেল কলেজ, নাইটিঙ্গেল মেডিকেল এবং আশিয়ান মেডিকেল কলেজ উল্লেখযোগ্য। বিশ্বকাপের ফাইনালে নিশ্চিত ব্রাজিল জিতবে এমন স্বপ্ন বুনে মারাকানা স্টেডিয়ামের গ্যালারিতে এসেছিলেন দেশটির 2 লাখ সমর্থক। কিন্তু ব্রাজিলিয়ানদের স্বপ্ন গুড়িয়ে দেয় উরুগুয়ে। দুঃখে কষ্টে জীবন পর্যন্ত দেয় অনেক ব্রাজিলিয়ান। সেই থেকে ব্রাজিলের কাছে মারাকানা মানেই ট্র্যাজেডি। তবে এবার দুহাত ভরে দিল সেই অপয়া মারাকানা। অলিম্পিকে ফুটবলে অপূর্ণ স্বর্ণের জয় আসলো মারাকানা থেকেই। মারাকানা স্টেডিয়ামের আনন্দ আর কণ্ঠের গল্প বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। ম্যাচ শুরুর আগে মারাকানার গ্যালারিতে গগন ফাটা উল্লাস আর আতশবাজিতে আলোকিত করে রেখেছিল ব্রাজিলিয়ানরা। কিন্তু ফুটবল ঈশ্বরের নিষ্ঠুর। মারাকানা স্টেডিয়ামের কিছু অংশে উরুগুয়ের বিজয়ের উল্লাসের বিপরীতে পুরো ব্রাজিল শোকে স্তব্ধ হয়ে পড়েছিল। আবার অনেকেই তো সেই শোক সইতে না পেরে আত্মহত্যা। এরপর কিংবদন্তি পেলে, রোনালদোদের সৌজন্যে 5 বার বিশ্বকাপ জিতলেও ব্রাজিলিয়ানদের কাছে মারাকানার কষ্ট ছিল বুকচাপা। তবে মারাকানার 66 বছরের সেই কান্না থামালেন পেলেদের উত্তরসূরি নেইমার জুনিয়র। এই মারাকানায় ফুটবল দেবতা যেমন ব্রাজিলিয়ানদের পাহাড় সমান কষ্টে চাপা রেখেছিলেন, ঠিক তেমনি হিমালয় সমান আনন্দে ঐতিহাসিক এই মারাকানায় অলিম্পিকের প্রথম স্বর্ণ আসলো ব্রাজিলের ঘরে। যে ফুটবল ক্যানভাসে অশ্রু জল আর রক্তের বিনিময়ে মেতে উঠেছিলেন নিশ্চিত, কারণ ব্রাজিল তো ফুটবলের দেশ। যে দেশের মানুষের হৃদয় আর মস্তিষ্কে শুধুই ফুটবল আর ফুটবল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। বোলিং অ্যাকশনের ফল ইতিবাচক হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তাসকিন আহমেদ। 6 সেপ্টেম্বর বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে এই স্পিড স্টারের। আইসিসি নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে চান তিনি। বিকেলে মিরপুরে বিসিবিতে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। পরীক্ষার আগে তো সবার মধ্যে একটু নার্ভাসনেস কাজ করে, তো ইনশাআল্লাহ আল্লাহর মতো মেন্টালি ভাবে প্রিপারেশন নিচ্ছি, শুধু স্কিল দিক থেকে না। তো ওভারঅল আল্লাহর মতে অনেক ভালো প্রিপারেশন নেওয়া হচ্ছে। শুধু আমি না, কেউই চাবে না যে ন্যাশনাল টিমের সিরিজ মিস হোক। আর তাছাড়া এটা আমার জন্য টু বি অনেস্ট একটা বার্ডেন যে আমি ব্যান্ড ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট। কিন্তু আমি চাই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে আমি এই আমার নিষেধাজ্ঞাটা উঠে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে, এবং নেক্সট সিরিজ থেকে যাতে আবার খেলতে পারি, এটা আমি 100% এফোর্ট দিয়ে ট্রাই করতেছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। জঙ্গি ও সন্ত্রাসবাদের মদতদাতাদের প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। 21 আগস্ট গ্রেনেড হামলার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা। সিসিটিভির ফুটেজ দেখে লেখক ব্লগার অভিজিৎ হত্যায় জড়িত সন্দেহে আরো 5 জনকে শনাক্ত করেছে পুলিশ। গ্রেফতারে নগরবাসীর সহায়তা চাইল ডিএমপি।
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের আগুন প্রায় 10 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। ঘূর্ণিঝড়ে ফরিদপুরের জোবায়দা করিম জুট মিলের ভবন ধসে 6 শ্রমিক নিহত, আহত অর্ধশতাধিক। এবং কোরবানির ঈদে রেলের আগাম টিকিট বিক্রি শুরু 29 আগস্ট, চলবে 2রা সেপ্টেম্বর পর্যন্ত। 5 সেপ্টেম্বর থেকে ফিরতি টিকিট বিক্রি। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক প্রবেশ টেলিফোন নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।